ফেব্রুয়ারির মাঝামাঝি নির্বাচন দিতে ফের দাবি বিএনপির। জুলাই হতাহতদের পুনর্বাসনের শিগগিরই তহবিল গঠনের প্রতিশ্রুতি মির্জা ফখরুলের। রাঙামাটিতে পদযাত্রায় পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার ডাক এনসিপির। গণঅভ্যুত্থানের শহীদ পরিবারগুলো যথাযথ সম্মান পায়নি, অভিযোগ নাহিদ ইসলামের। ডাকসু নির্বাচনে তফসিল 29 জুলাই। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে ভোট। কেন্দ্র থাকছে হলের বাইরে। ছাত্র সংগঠনের সঙ্গে বৈঠকে জানালেন উপাচার্য। দুদকের অভিযানের পর পরীক্ষা ছাড়া নিয়োগ পাওয়া 65 ডাক্তারকে বাদ দিল শিশু হাসপাতালের পরিচালনা বোর্ড। সাবেক 9 মন্ত্রী সহ 38 আসামির ট্রাইব্যুনালে। আনিস সালমান সহ 45 জনের প্রতিবেদন 15 অক্টোবর দাখিলের নির্দেশ। 23 আসামির শুনানি 5 অক্টোবর। স্বাগত। এখন বিকেলে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি নাজমুস সাকিব। 2026-এর ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে বিএনপি জনগণের সরকার গঠন করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই সাথে গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচার দৃশ্যমান করার জোরালো দাবি জানান তিনি। এদিকে দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, সরকার নির্বাচন ঠেকানোর যত চেষ্টাই করুক না কেন, ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন হবে। বিস্তারিত সিফাত শাহরিয়ারের প্রতিবেদনে। গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্য দেখা গিয়েছিল, দিনে দিনে সেটি যেন অনেকটাই মলিন হয়েছে। সাম্প্রতিক সময়ে রাজনৈতিক দলগুলোর সভা সমাবেশ আর বক্তব্যে সেটি আরও স্পষ্ট হয়েছে। বিএনপি এটিকে নির্বাচন পেছানোর ইঙ্গিত হিসেবে দেখছে। নির্বাচনকে পিছিয়ে দিয়ে নির্বাচনকে অনিশ্চিত করে রোববার বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু একই শঙ্কার কথা উল্লেখ করেন। বলেন, সরকার নির্বাচন ঠেকানোর যত চেষ্টাই করুক না কেন, ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন হবে। প্রজন্ম দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশে এসব বলেন তিনি। বলেন, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের একমাত্র পথ নির্বাচন। আমরা নির্বাচনের মধ্য দিয়ে প্রমাণ করব বাংলাদেশের জনগণ বিএনপির সঙ্গে আছে, বাংলাদেশের জনগণ শহীদ জিয়া, বেগম জিয়া, তারেক রহমানের সঙ্গে আছে। এবং সেই নির্বাচন আপনারা ঠেকানোর যত চেষ্টাই করেন না কেন, ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় সংসদের নির্বাচন হবে। এদিকে সংকট সমাধানে জাতীয় ঐক্যকে বেশি গুরুত্বপূর্ণ মনে করছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। বলেন, গণতন্ত্রের ভিত শক্তিশালী হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যেতে হবে। জিয়া উদ্যানে বৃক্ষরোপণ অনুষ্ঠানে একথা বলেন তিনি। হাসিনার বিচার সবার আগে আমরা চাই এবং করতে হবে, এই কোনো বিকল্প নাই। তাই ঐক্যটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে। একই অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 2026-এর ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে বিএনপি জনগণের সরকার গঠন করতে চায়। সরকার প্রতিশ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেবে আশা প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, গণহত্যার জন্য শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে। কেউ গণতন্ত্রে বিশ্বাস করবে, কেউ সমাজতন্ত্রে বিশ্বাস করবে, কেউ আপনার ওয়েলফেয়ার স্টেটে বিশ্বাস করবে। এই সবগুলোকে মিলিয়ে আমরা একটা রেইনবো স্টেট, একটা রামধনু যেভাবে অনেকগুলো রং নিয়ে ওঠে, সেরকম একটা রাষ্ট্র নির্মাণ করতে অনেক আগেই আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই স্বপ্ন দেখেছিলেন। ওই যে মা যে তার ছেলেকে দেখে স্বপ্ন দেখেছিল যে তার দুঃখ দূর হবে, সেই পরিবারগুলোর পুনর্বাসনের ব্যবস্থা করা, আর যারা আহত হয়ে আছে, যারা চোখ হারিয়েছে, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা। শেষে জাতীয়তাবাদী কৃষক দল ও আমরা বিএনপি পরিবারের যৌথ উদ্যোগে জিয়া উদ্যানে গণ অভ্যুত্থানের শহীদদের নামে বৃক্ষরোপণ করা হয়। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। পাহাড়ে দীর্ঘদিন ধরে বৈষম্য জিয়ে রাখা হয়েছে। পাহাড়ি বাঙালি সবাইকে নিয়ে এই বৈষম্য দূর করতে হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাঙামাটিতে জুলাই পদযাত্রায় অংশ নিয়ে কথা বলেন তিনি। পাহাড়কে কেউ যেন ব্যক্তি স্বার্থে ব্যবহার করে জীবনযাত্রা ব্যাহত না করতে পারে, সে আহ্বান জানান উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। পাহাড়ে শান্তি প্রতিষ্ঠার ডাক দেন এনসিপির নেতারা। শোয়েব রহমানের প্রতিবেদন। 20তম দিনে এনসিপির জুলাই পদযাত্রা শুরু হয় রাঙামাটি থেকে।
চট্টগ্রাম থেকে রাঙ্গামাটিতে পৌঁছালে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতাদের স্বাগত জানান পাহাড়ের বাসিন্দারা। গোপালগঞ্জ, কক্সবাজার ও বাঁশখালীতে এনসিপি কর্মীদের উপর হামলার ঘটনায় মোড়ে মোড়ে বাড়ানো হয় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা। রাঙ্গামাটিতে পদযাত্রা করে বনরূপায় সংক্ষিপ্ত সমাবেশ করে দলটি। সেখানে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, পাহাড়ে দীর্ঘদিন ধরে বৈষম্য জিয়ে রাখা হয়েছে। পাহাড়ি বাঙালি সবাইকে নিয়েই এ বৈষম্য দূর করতে হবে। এ সময় সংগঠনটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, রাজনীতিতে কথার যুদ্ধ থাকবেই, কিন্তু হামলা, মঞ্চ ভাঙচুর, অগ্নিসংযোগ এসব কিছুই ফ্যাসিবাদী আচরণ। পাহাড়কে কেউ যেন ব্যক্তিস্বার্থে ব্যবহার করে স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকার আহ্বানও জানান সার্জিস। চট্টগ্রামে নানা বিভাজন, নানা অশান্তি জিয়ে রেখে অন্য একটি পক্ষ বারবার সুবিধা নেওয়ার চেষ্টা করে। আমরা এই তৃতীয় কোনো পক্ষকে আর সুবিধা নিতে দিব না। আমাদের মধ্যে যদি নিজের কোনো সমস্যা থাকে, সম্প্রদায়গুলোর মধ্যে আমাদের সমস্যা থাকলে আমরা নিজেরা এটার সুরাহা করব, আমরা নিজেরা বসে এটার সমাধান করব, কিন্তু অন্য কোনো পক্ষকে এটার সুযোগ আমরা নিতে দিব না। এটা আমরা সকলে মিলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। যে কোনো কথায় বা কাজে ভুল হয় আমরা সংশোধন করে নিব, কিন্তু কথার সাথে কথার লড়াই হতে পারে। কথার সাথে কখনো গায়ে হাত দেওয়ার, মঞ্চ আগুন ধরিয়ে দেওয়ার, ব্যানার পুড়িয়ে দেওয়ার, রক্তাক্ত করার লড়াই হতে পারে না। আমাদের রাজনীতি চলবে, আমাদের জীবন চলবে, কিন্তু আমাদের এই পাহাড়ি জীববৈচিত্র্যকেও আমাদের বাঁচিয়ে রাখতে হবে। এই পাহাড়কে কেউ যেন ব্যক্তি স্বার্থে, পারিবারিক স্বার্থে ব্যবহার না করতে পারে। আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করব আমরা ভুল ভ্রান্তির ঊর্ধ্বে উঠে যেন ইনসাফপূর্ণ একটা রাষ্ট্র ব্যবস্থা এবং সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারি, যেখানে বিভিন্ন জাতিগোষ্ঠী, বিভিন্ন ধর্ম, বিভিন্ন ভাষার মানুষের সমান অধিকার প্রতিষ্ঠিত হয়। এর আগে রোববার সকালে চট্টগ্রামের হোটেল সৈকতে শহীদ পরিবারের সদস্যদের সাথে দেখা করেন নাহিদ ইসলাম। এ সময় তিনি বলেন, প্রশাসনের বিভিন্ন জায়গায় স্বৈরাচারের দোসর থাকায় শহীদ পরিবাররা যথাযথ সম্মান পায়নি। সরকারের উদ্যোগগুলা মাঠ পর্যায়ে পর্যন্ত পৌঁছায় না বা পৌঁছাইতে দেরি করছে, বা সেইখানে অনেক ধরনের ঝামেলা আসলে, কারণ এখনো প্রশাসনের বিভিন্ন জায়গায় আসলে স্বৈরাচারের দোসররা আছে, এবং ফলে শহীদ পরিবাররা যে সম্মান পাওয়ার কথা সেইটা আসলে বিভিন্ন জায়গায় আমরা শুনি অভিযোগগুলো। এছাড়া জুলাই সনদ ঘোষণার মাধ্যমে গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান এনসিপি নেতারা। শোয়েব রহমান, এখন, রাঙামাটি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা দীর্ঘ 14 বছরের দাবি। সবার সাথে আলোচনা করে একটি ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। রোববার সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে 15তম দিনের মতো ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠকে এসব কথা জানান তিনি। এ সময় আরও তিনি জানান, 31 জুলাইয়ের মধ্যে সনদ প্রস্তুত করতে কাজ করছে কমিশন। অনেকগুলো বিষয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে উচ্চকক্ষের বিষয়ে আগামী 2-3 দিনের মধ্যে একটা সিদ্ধান্ত নেওয়া যাবে। আজকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান নিয়ে আলোচনা হবে। তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে বিএনপি, জামাত সহ 4টি রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রস্তাব এসেছে। সেগুলোর সঙ্গে কমিশনের প্রস্তাব সহ আলোচনা করা হবে। তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে আজ একমত হতে পারবে বলে আশা প্রকাশ করেন কমিশন সহসভাপতি। 14 বছর ধরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার লড়াইয়ে আমরা সকলেই যুক্ত ছিলাম। সেই জায়গার থেকে আমরা একমত যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা, সেটা আমরা বলেছি, আমরা একমত হয়েছি। এখন প্রধান উপদেষ্টা নিয়ে এবং কাঠামোর বিষয়ে আলোচনা হবে এবং সেটাতে আমরা একমতের জায়গায় আসতে পারবো বলে কমিশন আশাই শুধু করেন, এটা বিশ্বাসও করে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে 15তম দিনের মতো রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করছে জাতীয় ঐকমত্য কমিশন। সেখানে আছেন সহকর্মী সাদাত অব্র, যুক্ত হব তার সঙ্গে। অব্র, জানাবেন যে এখন পর্যন্ত কি কি বিষয়ে আলোচনা হয়েছে এবং আজকের যে বৈঠক চলছে সবশেষ কি পরিস্থিতি জানা যাচ্ছে? সাকিব, সকাল থেকে কিন্তু বৈঠকটি চলছে এবং মাঝখানে কিন্তু দুপুরে একটি বিরতি দিয়ে আবার বৈঠক শুরু হয়েছে এবং সেটি কিন্তু চলছে। সেখানে কিন্তু সকল রাজনৈতিক দলের যারা প্রতিনিধি দল তারা কিন্তু উপস্থিত হয়েছেন। তার সাথে সাথে যে যারা বড় রাজনৈতিক দল, বিশেষ করে জামাত ইসলামী এবং বিএনপি, তাদের কিন্তু উল্লেখযোগ্যভাবে আমরা লক্ষ্য করেছি তারা এসেছেন, এবং তার সাথে সাথে যে ছোট রাজনৈতিক দল এবং পাশাপাশি এনসিপি, সবাই কিন্তু
কিন্তু হচ্ছে এখানে এসে প্রতিনিধি এসেছেন। তার পাশাপাশি জানিয়ে রাখতে চাই যে তত্ত্বাবধায়ক সরকার কেমন হবে, কি পদ্ধতিতে নির্বাচন হবে এবং তার পাশাপাশি হচ্ছে প্রধান উপদেষ্টা আগামী যেই তত্ত্বাবধায়ক সরকার সেখানে প্রধান উপদেষ্টা কিভাবে নির্বাচিত হবে সেই সব বিষয়ে কিন্তু আলোচনা হচ্ছে, ঐক্যমত্যে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে। আর তার পাশাপাশি যদি একটু জানিয়ে রাখতে চাই যে এই যে ঐক্যমত্যে পৌঁছানোর ব্যাপারে কিন্তু গত 2-3 দিন ধরেই কিন্তু হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বেশ কয়েকবার আলাপ হলেও এখন পর্যন্ত কোনো ঐক্যমত্যে পৌঁছানো যায়নি। তবে আগামীতে খুব আগামী দিন এবং আজকের মধ্যে হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার যেই আলোচনাটি আছে সেটি ঐক্যমত্যে পৌঁছানো যাবে এমনটা আশা প্রকাশ করেছেন। এবং আগামী দিনে হচ্ছে যে প্রধানমন্ত্রীর বিষয়টি আছে, প্রধানমন্ত্রী একাধিক পদে থাকার বিষয় বিশেষ করে যদি জানিয়ে রাখতে চাই, মূলত হচ্ছে যে রাজনৈতিক দলের প্রধান এবং একই সাথে প্রধানমন্ত্রী, তার সাথে সাথে সংসদের প্রধান, এই 3 পদে কিন্তু একই সাথে থাকা যাবে না, বরঞ্চ হচ্ছে যে কোনো একটি পদে থাকা যাবে এমন সিদ্ধান্তের কথা কিন্তু, এমন প্রস্তাব কিন্তু জানানো হয়েছে, কিন্তু কোনো ধরনের সিদ্ধান্ত এখন পর্যন্ত আসেনি। ঐক্যমত্যের ব্যাপারটি হচ্ছে কিছুক্ষণের মধ্যেই হয়তো আমরা জানতে পারবো, সাকিব হয়তো তখন আপনার সাথে যুক্ত হয়ে আমরা জানিয়ে দিতে পারবো আসলে কোন কোন বিষয়ে ঐক্যমত্য হয়েছে আর কোন কোন বিষয়ে ঐক্যে এখনো পৌঁছানো যায়নি। এই ছিল আমার কাছে ফরেন সার্ভিস থেকে সর্বশেষ। ঐকমত্য কমিশন থেকে যুক্ত ছিলেন শাহাদাত অব্র। এদিকে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে কটাক্ষ করে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারির দেয়া বক্তব্যের প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠেছে কক্সবাজার। এর জেরে বিক্ষোভ সমাবেশ করছে জেলা বিএনপি ও সহযোগী সংগঠন। আমাদের এ নিয়ে জানাতে যুক্ত হবেন কক্সবাজার থেকে মন্তোষ বেদজ্ঞ। মন্তোষ, জানাবেন যে বিক্ষোভ সমাবেশ থেকে কি বলছেন বক্তারা এবং সবশেষ কি অবস্থা সেখানকার? বিক্ষোভ সমাবেশ থেকে আসলে বিএনপির যারা নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন তারা যেটি বলছেন যে গতকাল এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি যে বক্তব্য দিয়েছেন সেটি মূলত শিষ্টাচার বহির্ভূত এবং এ ধরনের বক্তব্য আসলে যে সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ দেশের সেই পরিবেশটিকে বিনষ্ট করবে। এবং বিএনপির একজন শীর্ষ নেতা, যিনি অত্যন্ত পোরকাওয়া একজন নেতা, যিনি গুমের শিকার হয়েছেন, আওয়ামী লীগ সরকারের আমলে নির্যাতনের শিকার হয়েছেন, কারাবাস করেছেন, সেই ধরনের নির্যাতিত একজন সিনিয়র নেতার বিরুদ্ধে এই ধরনের যে অপপ্রচার, এটির কারণে কিন্তু এখানকার যারা সাধারণ নেতাকর্মী রয়েছে তাদের মাঝে বেশ তাদের হৃদয়ে কিন্তু রক্তকরণ হয়েছে, সেটি তারা বলছেন। এবং এই ধরনের শিষ্টাচার বহির্ভূত বক্তব্য যাতে তারা না দেন সে ব্যাপারে তারা কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন। এবং এ ধরনের বক্তব্য আসলে এখানকার যে রাজনৈতিক পরিবেশ, সারা দেশের যে রাজনৈতিক পরিবেশ, যে রাজনৈতিক স্থিতিশীলতা সেটিকে নষ্ট করবে। এবং দেশব্যাপী যে আইনশৃঙ্খলা পরিস্থিতির সাম্প্রতিক অবনতি হয়েছে, সেই অবনতিশীল পরিস্থিতির উন্নতির জন্য কিন্তু সরকার যাতে সোচ্চার হয়, সরকার যাতে আরো সরব থাকে, আরো সক্রিয় থাকে প্রশাসন, সে ব্যাপারে কিন্তু তারা বারবার বলছেন। এবং কিছুক্ষণ আগে আসলে কক্সবাজারের শহীদ মিনার প্রাঙ্গণে যে বিক্ষোভ সমাবেশটি হয়েছে সেখানে দেখেছি যে বিএনপির জেলা উপজেলা পর্যায়ের হাজার হাজার নেতাকর্মী এই বিক্ষোভ সমাবেশে সমবেত হয়েছেন। এবং এই মুহূর্তে কক্সবাজার যে শহীদ সরণি, সেই সরণি থেকে এই মুহূর্তে বিক্ষোভ মিছিলটি বের হয়েছে এবং এই মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করবে। এবং এই মুহূর্তে মিছিলটি ঠিক আমার পেছনেই রয়েছে। এবং এখানে যারা স্লোগানে আসলে মুখর করে তারা কিন্তু এই যে উত্তপ্ত পরিস্থিতিটি তৈরি হয়েছে, তারা এক ধরনের শক্তিমত্তা আসলে প্রদর্শন করছেন। বিএনপির হাজার হাজার নেতাকর্মী যেহেতু এই কর্মসূচিতে অংশ নিয়েছেন, তারা কিন্তু যে বক্তব্য এনসিপি নেতার সেটির তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং এই ধরনের বক্তব্য যাতে আর কোনো ধরনের না আসে সেটি তারা আসার কথা জানিয়েছেন। এই ছিল কক্সবাজার থেকে সবশেষ। নাসির উদ্দিন পাটোয়ারির বক্তব্যের প্রতিবাদে কক্সবাজারে বিক্ষোভ করছেন বিএনপি নেতাকর্মীরা, সে খবর জানাচ্ছিলেন মন্তোষ বেদজ্ঞ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা হবে 29 জুলাই। আর সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে ভোট গ্রহণ হতে পারে বলে জানিয়েছে ডাকসু নির্বাচন কমিশন। কমিশনের সভায় সিদ্ধান্ত হয় হলের বাইরে নিরপেক্ষ 6 কেন্দ্রে ভোট হবে। 2018-19 শিক্ষাবর্ষের যে শিক্ষার্থীদের মাস্টার্সের ফলাফল প্রকাশিত হয়েছে তারা ডাকসু নির্বাচনের ভোটার বা প্রার্থী হবার যোগ্য হবেন না। নির্ধারিত সময়ের মধ্যেই ভোট করতে কমিশন বদ্ধপরিকর বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। মেহরাব সুমনের প্রতিবেদন।
রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ডাকসু নির্বাচন কমিশন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, প্রভোস্ট কমিটি, ডিনস কমিটি, সকল ছাত্র সংগঠন সহ অংশীজনদের সাথে ডাকসু নির্বাচনের তফসিল সংক্রান্ত চূড়ান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। ডাকসু নির্বাচনে ভোট কেন্দ্র ৬ জায়গায় স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে প্রথমবারের মতো হলের বাইরেও ভোট কেন্দ্র থাকবে। নির্ধারিত ভোট কেন্দ্রগুলো হলো কার্জন হল কেন্দ্র, শারীরিক শিক্ষা কেন্দ্র, ছাত্র শিক্ষক কেন্দ্র, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্র, সিনেট ভবন কেন্দ্র, উদয়ন স্কুল ও কলেজ কেন্দ্র। সভায় জানানো হয় ২০১৮-১৯ শিক্ষাবর্ষের যে শিক্ষার্থীদের মাস্টার্সের ফলাফল প্রকাশিত হয়েছে তারা ডাকসু নির্বাচনে ভোটার বা প্রার্থী হবার যোগ্য হবেন না। কারো ছাত্রত্ব না থাকলে তাকে কোনোভাবেই ভোটার অথবা ক্যান্ডিডেট করা যায় না, এটা বিশ্ববিদ্যালয় কোনোভাবে আইন করতে পারবে না। নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন করতে কমিশন বদ্ধপরিকর বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। 29 তারিখের ব্যাপারে তো অলরেডি আপনাদেরকে পরিষ্কার বলা হয়েছে। তার তিনটা কারণ, একটা হচ্ছে আমাদের ভোটার তালিকা চূড়ান্তকরণের বিষয় আছে, এই বছর কিছু বিশেষত্ব আছে, 22-24-25 সালের বিষয় আছে, আমাদের 18-19 সালের বিষয় আছে, এবং আমাদের এর মধ্যে কিছু ওই ফৌজদারি অপরাধে যুক্ত কিংবা ছাত্র নিষিদ্ধ ঘোষিত ছাত্র সমস্যায় যুক্ত এরকম বিষয়গুলো আছে ভোটার তালিকা। সুতরাং কিছু সময় একটা লাগছে। আমার মনে হয় অত্যন্ত রিজনেবল। 29 তারিখ তারা করবেন। আমরা তাদেরকে আবারও অভিবাদন জানাই, আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় আপনাদের সবাইকে নিয়ে। দীর্ঘ আলোচনার পরে নির্বাচন তফসিল ঘোষণার তারিখ নির্ধারণ হওয়ায় উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। স্বাগত জানিয়ে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের দাবি করেন বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা। তো নানান বিতর্ক আসছে শিবিরের ব্যাপারে, অনেকে বিভিন্ন কনসার্ন জানিয়েছে যেগুলো আগে জানাতো। তো সেখানে আমরা আমাদের রিপ্লাইটা দিয়েছি। তারা কোনো সংগঠন অভিযোগ দিয়েছে যে হচ্ছে 90-এর আগের ওই 90-এর দশকের সন্ত্রাসী আক্রমণ হয়েছে বা হচ্ছে পরিবেশ পরিষদের ধরনের এলিগেশনগুলো আসছে। আমরা রিপ্লাই স্পষ্টত দিয়েছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাউকে অ্যাক্সেস দেওয়া না দেওয়ার অথরিটি 3টা প্রতিষ্ঠানের, একটা হচ্ছে সিনেট, একটা সিন্ডিকেট, একটা হচ্ছে একাডেমিক কাউন্সিল। 3টার বাইরে অন্য কোনো নেমে কোনো প্ল্যাটফর্মে কাউকে অ্যাক্সেস দেওয়া না দেওয়ার অথরিটি নেই। ব্রেক করতে আমরা এখন আর এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রতি আস্থা রাখতে পারতেছি না। দেখেন, যেখানে 10 মাস হয়ে গেছে, এর ভিতরে আমরা দেখেছি যে নির্বাচন কমিশন ঘোষণা হবে সেদিন ককটেল বিস্ফোরণ, মাঝে মাঝে বিশ্ববিদ্যালয়ে ককটেল ফাটে। এখন আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের জায়গা থেকে এখন পর্যন্ত দেখলাম না যে কারা ককটেল বিস্ফোরণ করেছে, কেন বিস্ফোরণ করেছে, এটার কারণ বিশ্ববিদ্যালয় উদ্ঘাটন করেছে। আমাদের ক্যাম্পেইন কর্মসূচিও চলবে। 29 তারিখে আমরা যদি তফসিল না পাই এবং সুনির্দিষ্ট ডেট না পাই, 29 তারিখ থেকে আমাদের আবারও কঠোর কর্মসূচি শুরু হবে। এদিকে ডাকসুর গঠনতন্ত্র সংস্কার ছাড়া নির্বাচনের তফসিলের তারিখ ঘোষণা করায় হতাশা প্রকাশ করেছেন ছাত্রদল। ডাকসু নিয়ে নানান ধরনের জটিলতা তৈরি হয়, সেই জটিলতা যাতে তৈরি না হয় এবং সেখানে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব যেন নিশ্চিত হয়, সেই লক্ষ্যে আমরা চেয়েছিলাম যে এই গঠনতন্ত্রের সংস্কার করে এবং একই সাথে বিশ্ববিদ্যালয়ের সার্বিক যে নিরাপত্তা ব্যবস্থা, শিক্ষার্থীদের হলগুলোতে যে অবস্থা, সার্বিক পরিবেশ পরিস্থিতি উন্নতির মাধ্যমে ডাকসুর যেন তফসিল বা তারিখ ঘোষণা করা হয়। তো সেক্ষেত্রে আমরা সহ প্রায় প্রত্যেকটি ছাত্র সংগঠন এই জায়গাটাতে কিছুটা আশাহত হয়েছে। 5 আগস্ট পরবর্তী বাংলাদেশের দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকা ছাত্র সংসদ নির্বাচনের দাবি জোরালো হয়। এই দাবিতে বিভিন্ন ছাত্র সংগঠন মানববন্ধন, বিক্ষোভ মিছিল, স্মারকলিপি দেয়া সহ নানা কর্মসূচি পালন করে। শতবর্ষী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ ডাকসু নির্বাচন হয় 2019 সালে। আর 53 বছরে মাত্র 8 বার ভোট দেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। মেহরাব সুমন, এখন, ঢাকা। পরীক্ষা ছাড়া নিয়োগ পাওয়া 65 চিকিৎসকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ শিশু হাসপাতালের পরিচালনা বোর্ড। এর আগে গত 29 জুন হাসপাতালের পরিচালক অধ্যাপক মোহাম্মদ মাহবুবুল হক অ্যাডহক ভিত্তিতে নিয়োগের জন্য 65 জন চিকিৎসকের একটি তালিকা তৈরি করেন। এর অনুমোদন দেন হাসপাতালটির পরিচালনা বোর্ডের সভাপতি অধ্যাপক AKM আজিজুল হক। এ বছরের 12-13 এপ্রিল হাসপাতালের পরিচালনা বোর্ডের 22 ও 23তম সভার পর 30 জুনের মধ্যে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে 65 জন চিকিৎসক নিয়োগের ঘোষণা দেওয়া হয়। পরে নিয়োগ বিজ্ঞপ্তি, পরীক্ষা গ্রহণ, খাতা মূল্যায়ন ও প্রজ্ঞাপন ছাড়া এই নিয়োগ নিয়ে প্রশ্ন তোলেন বঞ্চিত সাধারণ চিকিৎসকরা। এ নিয়ে 15 জুলাই শিশু হাসপাতালে অভিযানও পরিচালনা করে দুর্নীতি দমন কমিশন।
মানবতা বিরোধী অপরাধের মামলায় একদিনে ৩৮ আসামিকে হাজির করা হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। একই সাথে এত আসামি হাজির করার নজির আর নেই। ৯ সাবেক মন্ত্রী, ২ উপদেষ্টা, বিচারপতি ও পুলিশ কর্মকর্তা ছিলেন আসামির তালিকায়। এদিন ১৫ অক্টোবরের মধ্যে ৪৫ আসামির তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে আদালত। এছাড়া ২৩ আসামির পরবর্তী শুনানির তারিখ ৫ অক্টোবর ধার্য করা হয়েছে। গালিব ইবনে রিয়াজের প্রতিবেদন। জুলাই আগস্ট গণহত্যায় মানবতা বিরোধী অপরাধ সহ ৭ মামলায় একযোগে ৩৮ জন আসামিকে রোববার আনা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, যা এর আগে কখনোই হয়নি। এদের মধ্যে ছিলেন ৯ সাবেক মন্ত্রী, ২ জন উপদেষ্টা, সাবেক বিচারপতি ও পুলিশ কর্মকর্তা। অসুস্থ থাকায় হাজির করা হয়নি সাবেক মন্ত্রী শাহজাহান খানকে। সকাল 11:30টার পর ট্রাইব্যুনালে একে একে তোলা হয় আনিসুল হক, সালমান এফ রহমান, কামরুল ইসলাম, দীপু মনি, পলক সহ আওয়ামী লীগের ১৬ জন প্রভাবশালী নেতাকে। জুলাই গণহত্যা মামলায় সময় চেয়ে চিফ প্রসিকিউটর বলেন, তদন্ত প্রায় শেষ পর্যায়ে, তবে এই ৪৫ জনকে ভিন্ন ভিন্ন মামলায় তদন্ত প্রতিবেদন দেওয়া হবে। ট্রাইব্যুনাল আগামী ১৫ই অক্টোবর প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য করেন। নেতৃত্বে স্থানীয় যারা ছিলেন তাদের মামলার দিন ধার্য ছিল, তাদেরকে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। তাদের মামলার তদন্তের অগ্রগতি প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা এবং সাথে সাথে আরও ৩ মাসের সময় প্রার্থনা করেছেন। ট্রাইব্যুনাল সময় মঞ্জুর করেছেন। এদিন আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়নি। চৌধুরী আবদুল্লাহ আল মামুনিও এর মামলারও আজকে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় ছিল। উনি সহ ২৩ জন সেই মামলার আসামি। তো ওনার বিরুদ্ধে অলরেডি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ওনার তদন্ত প্রতিবেদন দাখিল হয়ে সেটি চার্জ গঠনও হয়ে গিয়েছে, আপনারা জানেন। সেজন্য উনি বাদে আর বাকি যারা আছে তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল আজকে। এদিকে বিচার কার্যক্রম শুরু হওয়ার আগে ট্রাইব্যুনালে নিজের বক্তব্য রাখেন হাসানুল হক ইনু। চিফ প্রসিকিউটর আপত্তি তুললেও পরে আদালত তার কথা শোনেন। তিনি অভিযোগ করেন, গেল জুনে ডিবি পরিচয়ে কারাগারে তার কণ্ঠস্বর পরীক্ষা করা হয়। এটি অসৎ উদ্দেশ্যেই করা হয়েছে। চিফ প্রসিকিউটরের সাথে বাকবিতণ্ডায় জড়ান ইনু। সাবেক মন্ত্রীরাও উত্তেজিত হয়ে ওঠেন। পরে চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালকে জানান, নিয়ম মেনেই পরীক্ষা করা হয়েছে। মাননীয় ট্রাইব্যুনাল, আপনাকে আমার মক্কেল কিছু বক্তব্য রাখতে চায়। মাননীয় ট্রাইব্যুনাল অনুমতি দিলে তিনি তার বক্তব্য পেশ করেন এবং বলেন যে তার ভয়েস টেস্টের জন্য তার কিছু ভয়েস রেকর্ড করা হয়েছে। তো এই বিষয়ে কোনো মাননীয় ট্রাইব্যুনালের আদেশ নির্দেশনা ছিল কিনা এটা জানতে চাইলে তাকে কোনো রকম কোনো আদেশের কপি প্রদর্শন করা হয় নাই। এদিকে কক্সবাজারের বহুল আলোচিত একরামুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে স্থানীয় এমপি বদিকে। তাকে তদন্ত সংস্থায় জিজ্ঞাসাবাদের অনুমতিও দেয় ট্রাইব্যুনাল। এছাড়াও অন্যান্য মামলাগুলোতে ভিন্ন ভিন্ন তারিখ দেন ট্রাইব্যুনাল। গালিব ইবনে রিয়াজ, এখন, ঢাকা। রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় সহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে দুদকের করা ৬ মামলা বিচারের জন্য বদলির নির্দেশ দিয়েছেন আদালত। রোববার শুনানি শেষে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিবের আদালত এই আদেশ দেয়। দুদক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম জানান, দুদকের করা এসব মামলা বিচারের জন্য পৃথক পৃথক আদালতে পাঠানো হয়েছে। তবে এখনও আদালতের নাম ও তারিখ ঠিক হয়নি। এসব মামলায় আসামিদের অনুপস্থিতিতেই বিচার শুরু হতে যাচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনীর সেনা সদর নির্বাচনী পর্ষদ ২০২৫-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে সেনা সদরে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সহ সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা নির্বাচনী পর্ষদের সদস্যদের উদ্দেশ্যে বলেন, পদোন্নতির ক্ষেত্রে অফিসারদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণ, শৃঙ্খলা, সততা, আনুগত্য ও নিযুক্তিগত উপযুক্ততা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মূল্যায়ন করতে হবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী অভ্যন্তরীণ শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে বেসামরিক প্রশাসনকে সহায়তার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রধান উপদেষ্টা সেনা প্রধান থেকে শুরু করে সব সেনা সদস্যকে দেশের প্রয়োজনে আত্মত্যাগ ও দায়িত্ব পালনের জন্য আন্তরিক ধন্যবাদ জানান। গেল বছরের ১৯ জুলাই অনেকের জীবনে ভয়াবহ দিন হিসেবে ধরা দিয়েছিল।
বিগত স্বৈরাচার সরকারের আইনশৃঙ্খলা বাহিনী বাড়ি বাড়ি গিয়ে ধরে আনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত সকলকে। এদিন গুম করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে। তাকে খুঁজতে ডিবি কার্যালয় থেকে সিআইডি অফিস দাঁড়ে দাঁড়ে ঘুরেছেন নাহিদের বাবা মা। ফিরে চেয়েছেন আদরের সন্তানকে। নিরাপত্তার শঙ্কায় দিন কাটিয়েছে হাসনাত, সার্জিস সহ সব সমন্বয়ক। 19 জুলাইয়ের বিস্তারিত জানবো শাহাদাত অভ্রের প্রতিবেদনে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলামের উপর পৈশাচিক নির্যাতনের কথা মনে করিয়ে দেয় এই জুলাই। আমার 2 হাত 2 কাঁধ এবং আমার বাম পা দীর্ঘ ক্ষত হয়েছে সেখানে। মানসিকভাবে আমি ট্রমার ভিতরে আছি। গুম, খুন আর নিখোঁজের বেদনায় ভরে উঠেছিল নিউজ ফিড। তাই ইন্টারনেট বন্ধ করে সত্যকে চাপা দেওয়ার চেষ্টাও চলে। 19 জুলাই 2024 বন্ধুর বাড়ি থেকে টিভি পরিচয়ে তুলে নেওয়া হয় নাহিদ ইসলামকে। তাকে খুঁজতেই 20 তারিখ দুপুরে ডিবি কার্যালয়ে আসেন নাহিদের মা ও বাবা। চোখে আতঙ্ক ও মুখে আকুতি নিয়ে বলেছিলেন ফেরত চান সন্তানকে। না, এখনো কোনো সন্ধান পাইনি, তা আমরা সন্ধান চাচ্ছি। দেশবাসীর কাছে বলতে চাই আমার ছেলেকে অতি সহজে দ্রুত যেন আমার ছেলেকে আমার কাছে এনে দেয়। রাত 2:30টার সময় ডিবি পরিচয়ে প্রায় 50-60 জন লোক তাকে যে প্রেশার ক্রিয়েট করছে যে সরকারের সাথে সংলাপে বসার জন্য। তো সে বলছে আন্দোলনের প্রায় 50-60 জন বন্ধুবান্ধব হত্যা করে এখন সংলাপে কিভাবে হয়। ডিবি কার্যালয়ের এক কর্মকর্তা জানিয়েছিলেন নাহিদ ইসলামের কোনো খোঁজ তাদের কাছে নেই। এখন পর্যন্ত আমাদের কম্পাউন্ড বা আমাদের কোনো পার্টি বা ঢাকা মেট্রোপলিটন পুলিশের কোনো ইউনিটের কাছে নাহিদ বা সমন্বয়কারী কেউই নেই। সে সময় সমন্বয়ক ও সহযোদ্ধাদের নিরাপত্তাহীনতার কথা সাংবাদিকদের জানান সার্জিস ও হাসনাত। বলেন সরকারের সাথে কোনো সংলাপ হয়নি। আমরা আজকে খুঁজবো যতক্ষণ পর্যন্ত খোঁজা যায়, কিন্তু সেই সময়ের লিমিট যদি শেষ হয়ে যায় তাহলে আবার আগামীকালকে থেকে পুরো বাংলাদেশ ব্যাপী কমপ্লিট শাটডাউনই হবে। আমরা কখনোই শহীদের রক্ত মারিয়ে আমরা কখনো আলোচনায় যেতে পারি না। আমরা ফিরে যেতে চাই আরেকটু পেছনে। 17 জুলাই যখন আইন শৃঙ্খলা বাহিনী শহর জুড়ে খুঁজছিলেন নাহিদ ইসলামকে, তখন তিনি আশ্রয় নেন ধানমন্ডির এ বাড়িতে। এক বড় ভাই বললো যে ভাই ঢাকা ইউনিভার্সিটির একটা ছেলে আপনার এখানে একটু থাকতে চাচ্ছে, আমি পাঠাচ্ছি। আমি বললাম যে ওকে পাঠান। উনি আসছে। ও তো তখন তো একদম বাচ্চা ছেলে, ওর চেহারা টেহারা খুব অবস্থা খুব খারাপ, খুবই বিধ্বস্ত। তো আমি ও খেয়ে দিয়ে যখন রুমে গেছে, ও যখন মোবাইল ওপেন করছে, তো আমি তারে জিজ্ঞাসা করলাম যে তুমি মোবাইলটা তো ওপেন করা ঠিক হয় নাই। তবে এখানেও থাকা গেল না বেশি সময়। সন্ধ্যার পর ব্যাগ, ফোন ও জুতা রেখে খালি পায়ে হেঁটে রাত কাটান এক মসজিদে। ধারণা করা হয় নাহিদের ফোন ট্র্যাক করে 19 তারিখ খিলগাঁওয়ের এক বাড়ি থেকে তুলে নেওয়া হয় তাকে। একই দিন ধানমন্ডির যে বাড়িতে আশ্রয় নিয়েছিলেন নাহিদ, সে বাড়ি ঘেরাও করে তুলে নেওয়া হয় আশ্রয়দাতাকেও। সেই নির্যাতন যেন এখনো চোখে ভাসে এই ব্যবসায়ীর। এই দরজায় আমি পরে দেখলাম যে ভেঙে ফেলতেছিল, এখানে এই জায়গাটাতে যে করতেছিল আর জোরে জোরে লাথি মারতেছিল খুব। তো পরে যখন এটা ভেঙে গেছে দেখে আমি দরজাটা খুলে দিছি। পরে ওনারা ঢুকলো, এই দেখি যে ওই দরজার সামনে 2 জন বসা, এই দরজার সামনে 2 জন দাঁড়ানো। সিসি ক্যামেরাগুলো সব নিয়ে গেছে, তুলে ফেলছে, এগুলা করে ফেলছে। তারপরে আবার নিচে সব দারোয়ানদেরকে বেঁধে নিয়ে গেছে। ওই ডিবিআর যেগুলো থাকে এগুলো সব নিয়ে গেছে আর কি। 21 জুলাই সকালে পূর্বাচলে অচেতন অবস্থায় নাহিদকে পাওয়া যায়। তার শরীরে ভয়াবহ নির্যাতনের চিহ্ন দেখে শিউরে উঠেছিল দেশবাসী। আন্দোলন সম্পর্কিত নানা জিজ্ঞাসাবাদ করে, যে আন্দোলন আমরা কেন করছি, এই আন্দোলনের উদ্দেশ্য কি, আমরা কেন কর্মসূচি প্রত্যাহার করছি না, এবং পরবর্তীতে আমার উপর মানসিক এবং শারীরিক নির্যাতন তারা শুরু করে এবং এক পর্যায়ে আমি সেন্সলেস হয়ে যাই। সেই গুম, হত্যা আর নির্যাতনের মসনদ ভেঙে যায় 36 জুলাইয়ের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। সেদিন নাহিদের মুখে উচ্চারিত হয়েছিল নতুন বাংলাদেশের কথা। এই ছাত্র নাগরিক অভ্যুত্থানটিকে আমরা আমাদের যে আন্দোলনের শহীদ
এবং হতাহত এবং মুক্তিকামী ছাত্র জনতাকে উৎসর্গ করছি। শাহাদাত অভ্র, এখন ঢাকা। লেজুর ভিত্তিক রাজনীতি ও ছাত্রলীগের স্টাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়কে পরিচালনা করতে একটি বৃহত্তম দলের ছাত্র সংগঠন ডাকসু নির্বাচনে বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন ছাত্র অধিকারের সভাপতি বিনিয়ামিন মোল্লা। রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে এই অভিযোগ করেন তিনি। যারা সুনির্দিষ্ট একটা গোষ্ঠীর, তারা এখন স্বার্থ বাস্তবায়ন করার জন্য এই ডাকসুকে আটকে রেখেছে, নানান রকম টার্মের খেলার ভিতরে ফেলে দিয়ে তারা টাইম কিল করতেছে। জাতীয় নির্বাচন সামনে আসতেছে, জাতীয় নির্বাচনের ডামাডোলের ভিতরে ডাকসুকে ফেলে দিয়ে এখন তখন বলবে যে এখন তো জাতীয় নির্বাচনের ক্রাইসিস শুরু হয়ে গেছে, এখন আসলে ডাকসুর পরিবেশ নাই। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে 3 দিন কারফিউর পর আবারও 144 ধারা জারি করা হয়েছে। ভোর 6টা থেকে রাত 8টা পর্যন্ত 144 ধারা কার্যকর থাকবে বলে জানায় জেলা প্রশাসন। এর মধ্যে অনুষ্ঠিত হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা। সকাল থেকে অভিভাবকদের সঙ্গে নিয়ে কেন্দ্রে উপস্থিত হন শিক্ষার্থীরা। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সড়কে টহলরত বিজিবি ও সেনাবাহিনী। 144 ধারা চলমান থাকায় একসঙ্গে 4 জনের বেশি জড়ো না হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। সীমিত পরিসরে খোলা আছে শহরের দোকানপাট। গত বুধবার এনসিপির সমাবেশ ঘিরে শহরের বিভিন্ন এলাকায় দফায় দফায় সহিংসতা, ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ, হামলার ঘটনা ঘটে। এরপর জেলা ম্যাজিস্ট্রেট প্রথম দফায় 144 ধারা জারি করেন। পরে পরিস্থিতির অবনতি হলে ওই দিন সন্ধ্যা 6টা থেকে কারফিউ জারি করা হয়। দফায় দফায় কারফিউ দেওয়ার পর গতকাল রাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ফের রোববার সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত 144 ধারা জারি করা হয়। সার্বিক পরিস্থিতি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানায় জেলা প্রশাসন। গোপালগঞ্জে স্বাভাবিক জীবনযাত্রা ফিরে এসেছে। এখন ধীরে ধীরে 144 ধারা তুলে নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সচিবালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে কথা জানান তিনি। নির্বাচনের এখনও সময় আছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, বর্তমান আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব। সার্বিক প্রস্তুতি নেওয়া হচ্ছে। গোপালগঞ্জে যারা অন্যায় করেছে শুধু তাদেরকেই গ্রেপ্তার করা হচ্ছে বলে জানান তিনি। অন্যায় করলে সে গ্রেপ্তার হবে। আমি একটা কথাই বলছি, কোনো অবস্থায় যেন সে দুষ্কৃতিকারী ছাড়া না যেন পায়, আর যেন যে অপরাধ করে নাই যে যেন কোনো অবস্থায় ধরা না পড়ে। এই আইন শৃঙ্খলা বাহিনী সুষ্ঠু নির্বাচন করতে পারবে না কেন? আইন শৃঙ্খলা বাহিনী যে প্রস্তুতি, আরও তো অনেক সময় রয়ে গেছে, আমাদের প্রস্তুতি রয়ে গেছে, আমাদের ট্রেনিং হচ্ছে, আমরা ট্রেনিং প্রোগ্রাম করে দিচ্ছি, আমরা তো প্রস্তুতি নিয়ে নিচ্ছি। আল্লাহ দিলে করতে কোনো অসুবিধা হবে না। প্রাকৃতিক দুর্যোগের চ্যালেঞ্জ থেকে পায়রা বন্দরকে রক্ষায় কাজ করবে সরকার বলে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। দুপুরে কুয়াকাটায় পায়রা বন্দরের দীর্ঘস্থায়ী মাস্টার প্ল্যান সম্পর্কিত একটি সেমিনারে এ কথা বলেন তিনি। এর আগে সেমিনারে অংশ নিতে ঢাকা থেকে পটুয়াখালী হয়ে কুয়াকাটায় পৌঁছান নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। এ সময় উপদেষ্টাকে স্বাগত জানানো হয়। পরে শিকদার রিসোর্ট অ্যান্ড ভিলায় শুরু হয় সেমিনার। এ সময় প্রধান অতিথির বক্তব্যে পায়রা বন্দরকে গ্রিন বন্দর হিসেবে উল্লেখ করেন নৌ পরিবহন উপদেষ্টা। বলেন, প্রাকৃতিক দুর্যোগের চ্যালেঞ্জ থেকে পায়রা বন্দরকে রক্ষায় কাজ করবে সরকার। সেমিনারে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, প্রশাসন এবং সামরিক বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। বাংলাদেশের মতো দেশের সবচেয়ে নম্বর 1 চ্যালেঞ্জ হচ্ছে ক্লাইমেট চেঞ্জ। এই কয়দিন 2 দিন পরে পরে আমার চেয়ারম্যান বিআইডব্লিউ থেকে বলেন, স্যার 3 নম্বর সিগন্যাল দেওয়া হয়ে গেছে। মুষলধারে বৃষ্টি হচ্ছে, 3 নম্বর সিগন্যাল লোকজন যাতায়াত করতে পারছে না। ক্লাইমেট চেঞ্জ অত এমন সময় বৃষ্টি হচ্ছে যখন বৃষ্টির দরকার নেই, আবার এমন সময় বৃষ্টি হবে যখন বৃষ্টিরও দরকার, মানে এমন সময় বৃষ্টি হবে না যখন বৃষ্টির দরকার। তো এই ক্লাইমেট চেঞ্জের দিকেও আমাদের খেয়াল রাখতে হবে। রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় উপকূলের পেট্রোপভলভস্ক ও কামচাটস্কি অঞ্চলে 7.4 মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। মার্কিন জিওলজিক্যাল সার্ভের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে আল জাজিরা। ভূমিকম্পে আধা ঘন্টার মধ্যে এ নিয়ে পরপর 3 বার আফটার শকের ঘটনাও ঘটেছে, যার একটির মাত্রা রেকর্ড করা হয় 6.7 ও অপরটি
5 মাত্রার। যদিও এখনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের পরই সুনামি সতর্কতা জারি করা হয়েছে। পেট্রোপভলভস্ক ও কামচাটস্ক অঞ্চলে প্রায় 1.5 লাখ মানুষের বসতি রয়েছে। টানা 2 দশক কোমায় থাকার পর মারা গেলেন সৌদি আরবের ঘুমন্ত যুবরাজ নামে খ্যাত প্রিন্স আল ওয়ালিদ বিন খালেদ। 35 বছর বয়সে মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছে দুবাই ভিত্তিক সংবাদ মাধ্যম গালফ নিউজ। 2005 সালে 15 বছর বয়সে যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাত পান সৌদি রাজ পরিবারের এই সদস্য। সে সময় তার ব্রেনে রক্তক্ষরণের ঘটনা ঘটে। এরপরই কোমায় চলে যান তিনি। একাধিক মার্কিন ও স্প্যানিশ ডাক্তারের আওতায় চিকিৎসা নিচ্ছিলেন খালেদ, তবুও শেষ রক্ষা হলো না তার। প্রিন্স আল ওয়ালিদ খালেদ সৌদি রাজ পরিবারের যুবরাজ খালিদ বিন তালালের বড় ছেলে, যিনি সৌদি আরবের বিখ্যাত ধনকুবের প্রিন্স আল ওয়ালিদ বিন তালালের ভাতিজা। তার মৃত্যুর শোকের ছায়া নেমেছে সৌদি আরবে। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ পাকিস্তান টি-20 সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6টায়। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে পারবে কি লিটন দাসের দল, সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে 24 জুলাই পর্যন্ত। বাংলাদেশ পাকিস্তান সিরিজ নিয়ে বাকিটা থাকছে রেজাউল করিমের প্রতিবেদনে। শ্রীলঙ্কার মাটিতে প্রথম সিরিজ জয়ের স্মৃতি এখনও তরতাজা। সেই স্মৃতি ভুলতে না ভুলতেই ঘরের মাটিতে পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ। মানসিকতার দিক থেকে তাই একটু এগিয়েই থাকবে বাংলাদেশ দল। একে তো নিজের চিরচেনা মাঠ, তার উপর বলতে গেলে পাকিস্তান এসেছে তাদের দ্বিতীয় সারির দল নিয়ে। এসব দিক বিবেচনা করলেও এই সিরিজে ফেভারিটের তকমা লিটন দাসের দলের দিকেই রাখা যায়। তবে ইতিহাস বলছে ভিন্ন কথা। অতীতে হোম অ্যাডভান্টেজ নিতে পারেনি লাল সবুজরা। মিরপুরের মাটিতে 7 ম্যাচের 5 ম্যাচেই হেরেছে বাংলাদেশ। শুধু মিরপুরই নয়, ক্রিকেটের সংক্ষিপ্ত এই সংস্করণেও পিছিয়ে বাংলাদেশ। এখন পর্যন্ত 22 ম্যাচে মুখোমুখি হয়েছে এই দুই দল। 19 ম্যাচে জয় পেয়েছে পাকিস্তান। সেখানে বাংলাদেশের জয় সংখ্যা মোটে 3টি। শেষ জয়টাও এসেছে দীর্ঘ 10 বছর আগে। সাদা বলে শর্টের ভার্সন র্যাঙ্কিংয়েও পিছিয়ে লাল সবুজরা। বাংলাদেশের র্যাঙ্কিং 10 নম্বরে, বিপরীতে 2 ধাপ এগিয়ে আছে পাকিস্তান। গত মে মাসে পাকিস্তান সফরে এই ফরম্যাটে হোয়াইট ওয়াশের লজ্জা নিয়ে ফিরতে হয়েছিল বাংলাদেশ দলকে। রেকর্ড, ইতিহাস, পরিসংখ্যান এসব হিসাব করলে সব দিক থেকেই পাকিস্তানের থেকে ঢের পিছিয়ে বাংলাদেশ দল। তবে পরিসংখ্যান আর ইতিহাস মাথায় না রেখে নিজেদের সেরাটা দিয়েই জয় ছিনিয়ে নিতে চায় লিটন দাসের দল। রেজাউল করিম, এখন। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে দীর্ঘ প্রায় 15 মাস পর হোম অফ ক্রিকেটে ফিরছে আন্তর্জাতিক টি-20। সেখানে আছেন সহকর্মী আরিফুল ইসলাম সাহাব, যুক্ত হব তার সঙ্গে। সাহাব, জানাবেন যে দীর্ঘদিন পর বাংলাদেশ জাতীয় দলের খেলা মিরপুরে, যেহেতু ম্যাচ ঘিরে দর্শকদের উন্মাদনা কেমন দেখছেন? সন্ধ্যা 6টায় শুরু হবে বাংলাদেশ ভার্সেস পাকিস্তানের ম্যাচ। তবে তার আগে এখন 5টাও বাজেনি, এই সময়েও দর্শকদের উপচে পড়া ভিড়। আমি এই মুহূর্তে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের 4 নম্বর গেটের সামনে দাঁড়িয়ে আছি এবং এখন থেকেই কিন্তু দর্শকরা স্টেডিয়ামে প্রবেশ করা শুরু করেছেন এবং বিকেল 4টার পরে আসলে মূলত দর্শকদের জন্য এই গেটগুলো ওপেন করে দেওয়া হয়েছে। এবং এখানে একটা বিষয় আমরা লক্ষ্য করছি, সেটা হচ্ছে যে দর্শকদের ভিড়ের সাথে সাথে বিভিন্ন ধরনের পতাকা বা সেটা মাথায় পরার মতো কিংবা হাতের ব্রেসলেটের মতো বিভিন্ন পতাকা বিক্রি হচ্ছে। তবে বাংলাদেশের পতাকার সাথে সাথে কিন্তু আমরা পাকিস্তানের পতাকাও দেখতে পাচ্ছি, যেটা আসলে কোনো দেশের ঘরের মাঝে এই ধরনের দৃশ্য আসলে খুব একটা দেখা যায় না। ফুটবলে আমরা ফুটবল বিশ্বকাপের সময় অনেক কিছুই দেখে থাকি আসলে, যে অন্যান্য অনেক দেশের পতাকা বিক্রি হচ্ছে, যে সেখানে যেহেতু বাংলাদেশ প্রতিনিধিত্ব করে না। তবে এই জায়গায় আজকে আমরা কিন্তু বাংলাদেশের পতাকার সাথে সাথে পাকিস্তানের পতাকাও দেখতে পাচ্ছি এবং পাকিস্তানের সাথে যখন হোম সিরিজগুলো হয় তখন কিন্তু এই ধরনের চিত্রগুলো বেশ দেখা যায় এবং বেশ দর্শক সমাগম হয়েছে আজকে এখন পর্যন্ত। বাংলাদেশ সর্বশেষ এই হোম অফ ক্রিকেটে খেলেছিল জিম্বাবুয়ের বিপক্ষে 2024 সালের মে মাসে এবং সেইখানে জিম্বাবুয়ের সাথে 2 ম্যাচের সিরিজে একে ড্র করেছিল বাংলাদেশ। এরপরে পরবর্তীতে বাংলাদেশ 2টো সিরিজ খেলতে যায় আরব আমিরাতের সাথে এবং পরে পাকিস্তানের 2টো সিরিজে কিন্তু বাংলাদেশ সবকটি ম্যাচই হেরেছিল। তবে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ের পর বাংলাদেশের সেই আত্মবিশ্বাসটা আবারও ব্যাক করেছে, যার কারণেই দর্শকদের এরকম উপচে পড়া ভিড় এরকমটা মনে করা হচ্ছে। কারণ পরপর বেশ কয়েকটি
টি-20 সিরিজ হারে বাংলাদেশের দিক থেকে কিন্তু দর্শকরা মুখ ফিরিয়ে নিয়েছিল, তবে পাকিস্তানের এই সিরিজ দিয়ে বাংলাদেশের হোম অফ ক্রিকেটে আবারও উচ্ছ্বাস ফিরে আসবে, আবারও উত্তেজনা ফিরে আসবে। ক্রিকেটের প্রতি ভালোবাসাটা, যেই ভালোবাসাটা ছিল, ক্রিকেট উন্মত্ত জাতি বলা হয় বাংলাদেশকে, সেই জাতির যেই স্লোগান, যেই জাতির যে গণজোয়ার, সেটা আবারও ফিরে আসবে পাকিস্তান এবং বাংলাদেশের এই সিরিজে, সেটাই প্রত্যাশিত। এবং দর্শকদের এখন পর্যন্ত যেই সমাগম, সেটা দারুণ বলাই যায়। বাংলাদেশ পাকিস্তান টি-20 সিরিজের খবর জানাচ্ছিলেন আরিফুল ইসলাম সাহাব। শেষ করবো এখন বিকেল, তবে তার আগে শিরোনামগুলো আরও একবার। ফেব্রুয়ারির মাঝামাঝি নির্বাচন দিতে ফের দাবি বিএনপির। জুলাই হতাহতদের পুনর্বাসনে শিগগিরই তহবিল গঠনের প্রতিশ্রুতি মির্জা ফখরুলের। রাঙামাটিতে পদযাত্রায় পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার ডাক এনসিপির। গণঅভ্যুত্থানে শহীদ পরিবারগুলো যথাযথ সম্মান পায়নি, অভিযোগ নাহিদ ইসলামের। ডাকসু নির্বাচনের তফসিল 29 জুলাই। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে ভোট। কেন্দ্র থাকছে হলের বাইরে। ছাত্র সংগঠনের সঙ্গে বৈঠকে জানালেন উপাচার্য। দুদকের অভিযানের পর পরীক্ষা ছাড়া নিয়োগ পাওয়া 65 ডাক্তারকে বাদ দিল শিশু হাসপাতালের পরিচালনা বোর্ড। এবং সাবেক 9 মন্ত্রী সহ 38 আসামি ট্রাইব্যুনালে। আনিস সালমান সহ 45 জনের প্রতিবেদন 15 অক্টোবর দাখিলের নির্দেশ। 23 আসামির শুনানি 5 অক্টোবর। এই ছিল এখন বিকেলের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখুন এখন.tv। এছাড়া ফেসবুকে যুক্ত হতে পারেন facebook.com/tvradio এখন। ইউটিউবে দেখতে পারেন youtube.com/c/echontv।